আসসালামু আলাইকুম। ইন্দোনেশিয়ার একটি সত্যিকার অভিশপ্ত গ্রামের গল্প এটি, যেখানে একটি বানাসপাতি জিনের আসরে অসংখ্য মানুষ নিজেদেরকে ফাঁস লাগিয়ে মারা গিয়েছিল। বানাসপাতি হলো এমন জিন যারা কিনা জঙ্গলে বাস করে, আর যদি কোনো গ্রামের কেউ তাদের এই বাসস্থানের কোনো ক্ষতি করে থাকে তাহলে ওই জিন পুরো গ্রামবাসীর পিছে পড়ে যায়। এই জিনের নাম ছিল পুলুং গান্তুং। এখন এই গ্রামটি কিভাবে এই জিন দ্বারা অভিশপ্ত হয়েছিল এবং এই জিনের আসর থেকে মুক্তির উপায়ও বা কি, তাই জানবো আজকের এই গল্পে। বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি সদ্য মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান হরর গল্প এটি। তাই চলুন কোনো রকম দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা ইন্দোনেশিয়ার একটা গ্রামের দৃশ্য দেখতে পাই। কিদুল নামক এই গ্রামের দিকে যেন ধেয়ে আসছিল ভয়ানক কোনো শক্তি, যেটা আগুনের রূপ নিয়ে ঢুকে পড়ে একটা বাড়ির ভেতরে। অর্থাৎ এটা আর কিছুই নয়, বরং এক প্রকার জিন ছিল, বানাসপাতি জিন। জিনটি ওই বাড়িতে থাকা এক মহিলাকে আসর করে নেয়। সাথে সাথে মহিলাটি হাসতে হাসতে দড়ি এবং চেয়ার হাতে নিয়ে বেরিয়ে আসে এবং একটি উঁচু গাছের কাছে এসে বলতে থাকে যে সে অনেক ক্লান্ত। একথা বলতে বলতেই সে ওই গাছের ডালে দড়ি বাঁধে আর এরপর চেয়ার নিয়ে তার উপর দাঁড়িয়ে পড়ে। তখনই ঘর থেকে বেরিয়ে আসে এই মহিলার একমাত্র মেয়ে, যাকে দেখে মহিলাটি একবারের জন্য বলে ওঠে, সাহায্য করো। তবে সে আর কিছু বলার সুযোগ পায় না, সেখানেই দড়িতে ঝুলে পড়ে এবং ছোট্ট এই মেয়ের সামনেই খুবই ভয়ানকভাবে মৃত্যুবরণ করে সে। এখন এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা রায়ান নামক একজন ছেলেকে দেখতে পাই, যে কিনা শহরে তার মায়ের সাথে থাকতো। রাতে ঈশার নামাজ শেষ করা মাত্রই তার কাছে একটা কল আসে। কলটি কিদুল নামক ওই গ্রামের কারসিদি নামক একজন লোক করেছিল। লোকটি এখানে প্রথমে কনফার্ম করে নেয় যে রিয়ানের বাবা সাতু কিনা। রিয়ান যখন হ্যাঁ বলে তখন সে জানায় যে সাতু মারা গিয়েছে। তাই রিয়ান যেন কিদুল নামক ওই গ্রামে আসে, কেননা সাতু তার ছেলের জন্য কিছু জিনিস রেখে গিয়েছে, যা শুনে রিয়ান বেশ অবাক হয়। এমন সময় আমরা রিয়ানের পেছনে এক বৃদ্ধার আত্মাকে দেখতে পাই। রিয়ানও এটা অনুভব করতে পারে, তবে সেদিকে তাকাতেই ওই বৃদ্ধার আত্মা সেখান থেকে গায়েব হয়ে যায়। সে কি দেখলো এটা চেক করার জন্য যখন রায়ান বাইরে যায় তখনই বাড়িতে ফিরে আসে তার মা মার্লিনা। মার্লিনা যখন রায়ানের কাছ থেকে জানতে পারে যে তার বাবা মারা গিয়েছে তখন তার বিশ্বাস হতে চায় না। সে রায়ানকে বলে যে নাম্বার থেকে তার ফোনে কল এসেছিল সেই নাম্বারে ব্যাক করতে। তবে রিং হওয়ার পরও কেউ এবার ফোনটা রিসিভ করে না। রায়ানের মনে হচ্ছিল তার একবার গ্রামে যাওয়া উচিত, তবে তার মায়ের এমনটি মনে হচ্ছিল না। তখন রায়ান মার্লিনাকে বলে যে তার বাবা হয়তোবা মার্লিনার উপর চিট করেছে, সে হয়তোবা জুয়া খেলতো, কিন্তু তারপরও সে তার বাবা। 10 বছরের বেশি হয়ে গিয়েছে সে তার বাবাকে দেখেনি, আর এখন এই সংবাদ শোনার পর সে ওইখানে যেতে চায়। তবে মার্লিনা তাকে সাফ সাফ নিষেধ করে দেয় এবং এখানেই থেকে তার বাবার জন্য দোয়া করতে বলে। একথা বলে মার্লিনা যখন চলে যাচ্ছিল তখনই আচমকা তার পেছনে আমরা ওই বৃদ্ধার আত্মাকে দেখতে পাই, যে জিনিসটা মার্লিনাও অনুভব করে। তবে পরক্ষণেই সে আবারও গায়েব হয়ে যায়। এখন পরদিন সকালের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে মার্লিনা তার ছেলের জন্য খাবার রেডি করে তাকে ডাকতে যায়। তবে রায়ান তো ঘরে ছিল না। সে সেখানে রায়ানের লিখে যাওয়া একটা মেসেজ দেখতে পায়, যেখানে রায়ান লিখে গিয়েছিল যে সে তার বাবার কাছে যাচ্ছে, কারণ এটাই তার উচিত বলে মনে হয়েছে। এখন ওই সময় আমরা রায়ান এবং তার 3 ফ্রেন্ডকে দেখতে পাই। মূলত বেন এবং এলসা রায়ানের ফ্রেন্ড হলেও আলানা ছিল রায়ানের গার্লফ্রেন্ড। তারা 4 জনই মূলত ওই গ্রামে যাচ্ছিল রায়ানের বাবার আত্মার মাগফিরাতের জন্য। তবে যাওয়ার সময় আমরা একটা জিনিস লক্ষ্য করি, আলানাকে তার এক্স বয়ফ্রেন্ড বারবার কল করছিল, যেটা লক্ষ্য করে এলসা। এলসা তখনই আলানাকে ফ্রেডির নাম্বার অর্থাৎ তার এক্স বয়ফ্রেন্ডের নাম্বার ব্লক লিস্টে দিয়ে দিতে বলে। আলানাও ঠিক তাই করে। ওই সময় তার মায়ের কল আসে। রিয়ানের আলানার পরিবারের সাথেও বেশ ভালো সম্পর্ক ছিল, তাই সে নিজে এখানে আলানার হয়ে তার মায়ের সাথে কথা বলে। আর এরপর ফোনটি দেওয়ার জন্য সে যখনই পিছে ঘুরে তাকায় তখনই চমকে ওঠে, কেননা পেছনে আলানা এবং এলসার মাঝখানে সে ওই বৃদ্ধার আত্মাকে দেখতে পেয়েছিল, যে কিনা পরক্ষণেই গায়েব হয়ে গিয়েছিল। এ কারণে আর কেউ ওই আত্মাকে দেখতেও পায় না। তবে তার করা এই চিৎকারের কারণে তাদের কোনো মতে অ্যাক্সিডেন্ট হতে হতে রক্ষা হয়। এখন গ্রামে পৌঁছে তারা দেখা করে কারসিদির সাথে। কারসিদির সাথে যোগাযোগ করে এবং তার পাঠানোর লোকেশন অনুযায়ী মূলত রায়ান তাদেরকে নিয়ে এই গ্রামে পৌঁছাতে পেরেছিল।
রিয়ান এখানে কার্সিদিকে জিজ্ঞাসা করে যে তার বাবার কিভাবে মৃত্যু হয়েছিল। উত্তরে কার্সিদি জানায় যে তার বাবা ফাঁস লাগিয়ে নিজেকে শেষ করে দিয়েছে। এত বছর পর বাবার নেওয়া এমন পদক্ষেপ রিয়ানের জন্য বেশ শকিং ছিল। তাই তো আর দেরি না করে বাবার কবর দেখতে রিয়ান তার বন্ধুদেরকে নিয়ে চলে যায় গোরস্থানে। সেখানে গিয়ে রিয়ান দেখতে পায় তার বাবার মাথার কাছে থাকা ফলকটি কালো কালারের ছিল। এই ব্যাপারে জিজ্ঞাসা করলে কার্সিদি বলে কারণ তার বাবা পুলুঙ্গান্তুং এর শিকার ছিল, যা শুনে তারা একটু অবাক হয়। তখন কার্সিদি খুলে বলে পুলুঙ্গান্তুং হচ্ছে এক প্রকার জিন। এদেরকে ইন্দোনেশিয়ান ভাষায় বানাসপাতি জিন বলা হয়। জঙ্গলে এই জিনগুলো থাকে এবং এদেরকে দেখতে আগুনের গোলার মতো। মৃত্যুর এক সপ্তাহ আগে থেকেই সাতু অর্থাৎ রিয়ানের বাবা বেশ স্ট্রেসের ভেতর দিয়েছিল। এটাই হলো প্রথম লক্ষণ যে পুলুঙ্গান্তুং কাউকে নিজের টার্গেট করতে চলেছে। এভাবেই টার্গেট বেঁধে শেষমেশ যখন পুলুঙ্গান্তুং কোনো ব্যক্তির উপর আছর করে তখন ওই ব্যক্তি নিজেকেই ফাঁস লাগিয়ে মারা যায়। এই জিনের শিকার শুধুমাত্র রায়ানের বাবা নয়, বরং কার্সিদির নিজের বোনও। সে এখানে তার বোনের কবরও তাদেরকে দেখায়, আর এরপর তারা কবর জিয়ারত করতে আরম্ভ করে। ওই সময় ওই গোরস্থানে আসা দুজন মহিলাকে লক্ষ্য করে বেন, যারা কিনা তাদেরকে এই কবরের কাছে দেখে বেশ কানাঘুষি করছিল। এই ব্যাপারে কোনো রকম গুরুত্ব না দিয়ে তারা চলে যায় সাতুর বাড়িতে। সাতু অর্থাৎ রিয়ানের বাবা এই বাড়িতে থাকতো। এটা জানার পর রিয়ানের বেশ ভালো লাগে। তবে আলানা এইভাবে এরকম জঙ্গলের ভেতরে থাকা বাড়িতে থাকতে চাইছিল না। সে বলে পাশে কোনো হোটেলে গিয়ে উঠতে। তখন কার্সিদি জানায় যে এই গ্রামে কোনো হোটেল নেই, তাই তাদের জন্য এখানে থাকাটাই ভালো হবে। কোনো রকম সাহায্যের প্রয়োজন হলে কার্সিদির বাড়ির সামনেই, তারা সেখানে যেতে পারে। এই কথা বলে সে চলে যায়। তখন বেন রিয়ানকে জিজ্ঞাসা করে যে তারা এখান থেকে কখন যাবে। রিয়ান বলে যে তার বাবা তার জন্য নাকি একটা কাঠের বক্সে কিছু একটা রেখে গিয়েছে, যে ব্যাপারটা কার্সিদি তাকে বলেছে ওই জিনিসটা এই বাড়িতেই পাওয়া যাবে। জিনিসটি খুঁজে পাওয়া মাত্রই তারা এখান থেকে চলে যাবে। যদিও এখানে থাকতে অনেকটা ভয় পাচ্ছিল আলানা। এখন ভেতরে যাওয়ার পর তারা সকলে মিলে ওই জিনিসটা খুঁজতে থাকে। এভাবেই কেটে যায় 2 ঘন্টা। রাত হয়ে গিয়েছিল, তাই তো এই ব্যাপারটা নিয়ে বেন অনেকটা চিন্তিত হয়ে পড়ে। এখন এরপরও বেশ কিছুক্ষণ কেটে যায়। এখন আলানা ওয়াশরুমে যায়, তবে সেখানে তার ভীষণ ভয় করছিল, যে কারণে সে এলসাকে বাইরেই দাঁড়িয়ে থাকতে বলে এবং দরজাও লক করে না। তখনই আচমকা সে একটা ছায়া নড়ে উঠতে দেখতে পায়, যা দেখে মনে হচ্ছিল কেউ যেন গলায় ফাঁস লাগিয়েছে। এটা দেখে আলানা আরো বেশি ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ওঠে। তখনই এলসা এবং রিয়ান সেখানে চলে আসে এবং তাকে কোনো মতে ভেতরে নিয়ে যায়। আলানা এত বেশি ভয় পেয়ে গিয়েছিল যে তার জ্বর চলে এসেছিল। সে তখনই বাড়িতে ফিরে যেতে চাইছিল, কিন্তু রিয়ান চাইছিল ওই বক্সটি পাওয়ার পরই বাড়িতে ফিরে যেতে। যে ব্যাপারটা নিয়ে এলসা তাকে কথা শোনাতে থাকলে বেন বলে তারা দুজন যদি চায় তাহলে বাড়িতে ফিরে যেতে পারে, তবে বেন গাড়ি চালাতে পারবে না। এটা স্পষ্টভাবে জানিয়ে সে বাড়ির বাইরে চলে আসে এবং ধূমপান করতে আরম্ভ করে। এমন সময় তার গ্যাস লাইটটি পকেটে রাখতে গিয়ে নিচে পড়ে যায়। গ্যাস লাইটটি তুলতে যাওয়া মাত্রই সেটি যেন গাড়ির নিচের দিকে কেউ টেনে নিয়ে যায়। সে এটা নেওয়ার চেষ্টা করছিল, ঠিক তখনই আমরা সেখানে দুটো ভয়ানক পা দেখতে পাই। এই ভয়ানক কিছুর উপস্থিতি বেনও টের পায়, তবে সে সেখানে কিছুই দেখতে পায় না। ওই সময় আমরা ভেতরের দৃশ্য দেখতে পাই, যেখানে আলানার জ্বরে গা পুড়ে যাচ্ছিল। এই মুহূর্তে তাকে এই অবস্থায় নিয়ে রওনা দেওয়া ঠিক হবে না, তাই তো রিয়ান যায় গাড়ির ভেতর থেকে ঔষধ নিতে, যেটা খাওয়ার পর হয়তোবা আলানার একটু ভালো লাগবে। গাড়ির কাছে যেতেই বেন তাকে জানায় যে তার মা তাকে বারবার কল করছিল, সে রিয়ানের সাথে কথা বলতে চায়, তবে রিয়ান তার ফোন ধরছে না। তখন রিয়ান বলে সে তার মাকে কল ব্যাক করবে। এমন সময় হঠাৎই তারা আগুনের এক গোলা দেখতে পায়, যেটা ছুটে যাচ্ছিল একটা বাড়ির দিকে। এটা দেখা মাত্রই রিয়ান বেনকে বলে আলানা এবং এলসার সাথে থাকতে, এবং সে নিজে আগুনের ওই গোলার পিছু করতে আরম্ভ করে, কেননা সে কার্সিদির কাছ থেকে শুনেছিল যে এটাই হলো পুলুঙ্গান্তুং। এটার পিছু করতে করতে সে গিয়ে পৌঁছায় ওই বাড়ির সামনে, যেটার ভেতরে ওই আগুনের গোলা ঢুকে গিয়েছিল। তবে সেখানে তাদের পিছু পিছু চলে এসেছিল বেনও। বেনকে এখানে দেখে রিয়ান একটু রেগে যায়। তখন বেন বলে যে সেও জানতে চায় যে রিয়ানের বাবার সাথে আসলে কি ঘটেছিল। এমন সময় হঠাৎই বাড়ির ভেতর থেকে একজন মহিলা রশি হাতে বেরিয়ে আসে, যে কিনা বারবার বলতে থাকে যে সে অনেক ক্লান্ত হয়ে পড়েছে। তার পিছু পিছু ছুটে আসে তার হাজবেন্ডও। রিয়ান এবং বেন মহিলাটিকে আটকাতে গেলে সে তাদেরকে ঠেলে ফেলে দেয়।
সেই সাথে নিজের হাজবেন্ডকেও উঁচু করে ছুঁড়ে ফেলে দেয়। বোঝাই যাচ্ছিল যে মহিলাটি স্বাভাবিক নেই। রিয়ান এবং বেন তাকে আটকাতে যেতে চাইছিল, তবে তখনই তাদের পায়ে একটা দড়ি পেঁচিয়ে যায়, যেটা খুলতে খুলতে মহিলাটি জঙ্গলের ভেতরে চলে যায়। তারা যখন জঙ্গলের ভেতরে গিয়ে পৌঁছায় তখন আচমকা গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে মহিলাটি ঝুলে পড়ে, যা দেখে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে রিয়ান এবং বেন। তখনই সেখানে চলে আসে কারসিতি তাদেরকে জানায় পুলাং গান্তুং এর কারণেই এমনটি হয়েছে। অনেক লোকের ভিড় সেখানে জমে যায়। তখনই আচমকা ওই লাশটি ভয়ানকভাবে অন্যদিকে ঘুরে তাকায়, যা দেখে সকলে ঘাবড়ে যায় এবং বেন এই ব্যাপারে জিজ্ঞাসা করলে কারসিতি বলে এর মানে হলো লাশটি যেদিকে ঘুরে তাকিয়েছে পুলুং গান্তুং এর পরবর্তী শিকার সেদিকেই রয়েছে। এভাবেই আসলে এই জিন মানুষদেরকে চিহ্নিত করে। এখন ওই রাতে ওই মহিলার বাড়িতে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে সকলে বসে ওই মহিলার কবরের আযাব থেকে মুক্তির জন্য দোয়া করছিল। কিছু সময় দোয়া করে রিয়ান এবং বেন ঠিক করে যে তারা আলানা এবং এলসার কাছে ফিরে যাবে, যেহেতু তারা বাড়িতে একা রয়েছে। তাই তো কারসিদির কাছ থেকে বিদায় জানিয়ে সেখান থেকে বেরিয়ে আসে তারা। তবে পথে দুজন লোকের সাথে দেখা হয় যারা কিনা রিয়ানের উপর বেশ ক্ষেপেছিল, কেননা সে সাতুর ছেলে। তাদেরকে এখনই গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্য বলে ওই দুই লোক দুটির এই ব্যবহার দেখে বেন একটু অবাক হয়। তবে রিয়ান এই ব্যাপারে গুরুত্ব না দিয়ে বাড়ির দিকে এগিয়ে যায়। ওই সময় আমরা দেখতে পাই যে মহিলাটি একটু আগে মারা গিয়েছে তার গোসল করানো হচ্ছিল, যেখানে তার চোখ হয়ে গিয়েছিল পুরোপুরিভাবে কালো। এখন তার উপর পবিত্র পানি ঢালতেই তার ভেতরে থাকা ওই জিন বেরিয়ে যায় এবং উড়ে চলে যায় কোনো একদিকে, যে জিনিসটা ওই মহিলারাও লক্ষ্য করে। এখন এই মহিলাটিকে গোসল করিয়ে তাকে কাফনের কাপড় পরিয়ে দেওয়া হয়। এদিকে ওই সময় আমরা এলসাকে দেখতে পাই, যে কিনা আলানার জন্য চা তৈরি করছিল। এমন সময় আমরা তার পেছনে কালো কাপড় পরা এক আকৃতিকে দেখতে পাই। তবে সে ঘুরে তাকাতেই ওই আকৃতি গায়েব হয়ে যায়, মাটিতে গিয়ে পড়ে কালো কাপড়টা। এলসা এই ব্যাপারে গুরুত্ব না দিয়ে চা নিয়ে চলে যায় আলানার কাছে। তবে সে যাওয়ার আগেই পুলুং গান্তুং ওই জিন চলে আসে সেখানে এবং জানালা দিয়ে প্রবেশ করে আলানাকে পজেস করে নেয়। আলানার দুই চোখ সাদা হয়ে যায়, সে ছটফট করতে আরম্ভ করে। তার এই অবস্থা দেখে এলসা চিৎকার করতে থাকে। তার চিৎকারের আওয়াজ শুনে রিয়ান এবং বেন সেখানে ছুটে আসে। তারা বুঝতে পারছিল না আলানার হঠাৎ করে কি হলো। আর এরপর আলানা খুবই অদ্ভুতভাবে উঠে বসে এবং ভয়ানকভাবে তাদের দিকে তাকিয়ে বলে সে অনেক ক্লান্ত হয়ে পড়েছে। এ কথা বলেই সে হাসতে শুরু করে এবং আচমকা হামলা করে বেনের উপর। সে বেনের গলা চেপে তাকে মেরে ফেলার চেষ্টা করছিল। কোনো মতে এলসা এবং রিয়ান মিলে তাকে তুলে নিয়ে আসে এবং রিয়ান তার কপালে হাত রেখে আয়াতুল কুরসি পড়তে আরম্ভ করে, যার ফলে আলানা চিৎকার করে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। এখন এই সব কিছু ঘটার পর রিয়ান ফাইনালি তার মায়ের কল রিসিভ করে, যেখানে তার মা মার্লিনা ভীষণ চিন্তিত হয়ে কাঁদছিল। সে রিয়ানকে বলে সে ওই অভিশপ্ত গ্রামে কেন গিয়েছে। তখন রিয়ান বলে এই গ্রামের অবস্থা সত্যিই অনেক খারাপ, অনেকেই নিজেদেরকে ঝুলিয়ে মেরে ফেলেছে, তার বাবাও। যা শুনে মার্লিনা জিজ্ঞাসা করে রিয়ান নিজে ঠিক আছে তো। রিয়ান বলে সে তো ঠিক আছে, তবে আলানা ঠিক নেই। সে বারবার একই কথা বলছে যে সে অনেক ক্লান্ত হয়ে পড়েছে। যা শুনে মার্লিনা এবার ভয় পেয়ে যায় এবং রিয়ানকে বলে এখনই আলানাকে নিয়ে ওই গ্রাম থেকে বেরিয়ে আসতে, কেননা আলানার বলা ওই কথার মানে হলো সে নিজেকে ঝুলিয়ে মেরে ফেলতে চলেছে। যা শুনে রিয়ান হতবাক হয়ে যায়। সে বুঝতে পেরেছিল যে তার মা পুলুং গান্তুং এর ব্যাপারে জানতো, তবে এই ব্যাপারে আর কিছু জিজ্ঞাসা করার আগেই নেটওয়ার্ক খারাপ থাকার কারণে তার কলটি কাট হয়ে যায়। রিয়ানও আর এক মুহূর্ত দেরি করে না, সে তখনই আলানাকে নিয়ে গাড়িতে গিয়ে বসে। জিনিসপত্র ডিকিতে রেখে বেন যখন গাড়ি চালাতে যাবে তখনই সে লক্ষ্য করে গাড়ির প্রত্যেকটি চাকা লিক হয়ে গিয়েছে। দেখে মনে হচ্ছিল এটা ইচ্ছাকৃতভাবে কেউ করেছে, কেননা চাকায় ছুরির আঘাতের চিহ্ন ছিল। গাড়িটি যেহেতু বেনের বাবার ছিল তাই সে এবার ভীষণভাবে রেগে যায়। এলসা তাকে বোঝায় যে এই মুহূর্তে রাগার মতো সময় তাদের হাতে নেই, তাদের এখনই অন্য কোনো গাড়ি খুঁজতে হবে এবং এই গ্রাম থেকে বের হতে হবে। তবে বেন তো কিছুতেই নিজের গাড়ি এখানে ফেলে রেখে যেতে চাইছিল না। তার মতে সেই গাড়িটি ঠিক করবে, তারপরেই যাবে। তার আগে যদি তার বন্ধুরা তাকে ফেলে রেখে চলে যেতে চায় তাহলে তারা যেতে পারে। এই কথা বলে সে বাড়ির ভেতরে চলে আসে। এদিকে ওই সময় আলানা চোখ মেলে তাকায়, যেখানে তার দুই চোখ ভয়ানক রূপ ধারণ করেছিল। এর মানে হলো তাকে এবার ওই জিন পুরোপুরিভাবে আসর করে নিয়েছিল।
হতে পারে এই জিনই মূলত তাদেরকে এই গ্রামে আটকে রেখে দিতে চাইছিল। এখন ভেতরে বেন একা একা বসেছিল যেখানে রিয়ান যায়। তখন বেন রিয়ানকে বলে যে তার এখানে আসা থেকেই গ্রামটিকে বেশ অদ্ভুত লাগছে। গ্রামের লোকজন তার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন রিয়ান তাদের কোনো বড় ক্ষতি করেছে। রিয়ান এই কথার কোনো জবাব দেয় না। তখন বেন বলে সে গাড়ির টায়ারগুলো চেঞ্জ করার চেষ্টা করবে। একথা বলে সে বাইরে এসে চেষ্টা করতে থাকে। এই ফাঁকে সে একটু গোপনে ড্রিঙ্কও করছিল। তখনই সেখানে চলে আসে এলসা এবং তাকে বলে যে রিয়ান এই ব্যাপারে জানতে পারলে বেনের উপর রেগে যাবে। তখন বেন বলে যে সে বুঝতে পারছে না এখন সে কি করবে। তার কাছে একটা টায়ারে চেঞ্জ করার মতো অপশন আছে যেটা সে করে ফেলেছে। তখন এলসা ফোনে সার্চ দেয় এবং হতবাক হয়ে যায় এই গ্রামের ব্যাপারে এটা জানার পর যে এই গ্রামে গত 5 বছরে অসংখ্য মানুষ নিজেদেরকে ঝুলিয়ে মেরে ফেলেছে। এই গ্রামটি মূলত পুলুং গান্তুং দ্বারা অভিশপ্ত। এখন বেন এলসাকে বলে যে সে পাশে কোনো মেকানিক পাওয়া যায় কিনা এটা দেখতে বের হবে। একথা বলে সে একটা টায়ার নিয়ে বেরিয়ে পড়ে। যেখানে রাস্তায় আমরা দেখতে পাই তার পিছে পড়ে গিয়েছিল একটা জিন, যে কিনা আচমকাই তার গলায় ফাঁস লাগায় এবং তার দম আটকে তাকে মেরে ফেলার চেষ্টা করে, আবার পরক্ষণেই গায়েব হয়ে যায়। আমরা বুঝতে পারি এই গ্রামে পুলুং গান্তুং বাদেও আরো অসংখ্য বানাসপাতি জিন ছিল। বেন এই ঘটনায় অনেকটা ভয় পেয়ে গিয়েছিল। এখন দৃশ্য চলে আসে এলসার কাছে, যার পাশেই ঘুমিয়েছিল আলানা। হঠাৎ করে সে আয়নার রিফ্লেকশনে একটা ভয়ানক জিনকে দেখতে পায়, যে কিনা দেওয়াল বেয়ে আলানার কাছে এগিয়ে আসছিল। আয়নায় তাকে দেখা গেলেও সরাসরি তাকে দেখা যাচ্ছিল না। এই ঘটনায় এলসা অনেকটা ঘাবড়ে গিয়েছিল। তাই তো ঘুমিয়ে থাকা আলানার ঘুম ভাঙানোর চেষ্টা করতে থাকে সে, তবে আলানার ঘুম কিছুতেই ভাঙছিল না। এমন সময় সেখানে হঠাৎই রিয়ান চলে আসলে সে ঘাবড়ে যায় এবং রিয়ানকে সে যা দেখেছে তা খুলে বলে। এটা জানার পর রিয়ানও তার ঘুম ভাঙানোর চেষ্টা করতে থাকে। তখনই আচমকা জ্ঞান ফিরে আসে আলানার। জ্ঞান ফিরতেই সে ছুটে পালাতে আরম্ভ করে। ছুটে গিয়ে সে তুলে নেয় একটা দড়ি, যা দেখে রিয়ান এবার ঘাবড়ে যায়। সে আলানাকে আটকানোর চেষ্টা করতে থাকে, তবে এত চেষ্টা করার পরও রিয়ান এবং এলসা কিছুতেই আলানাকে ধরে রাখতে পারে না। সে ছুটে বাইরে চলে যায় এবং বেয়ে উঠে যায় বড় একটা গাছের উপরে। তার পিছু পিছু সেখানে ছুটে চলে আসে রিয়ান এবং বেন। রিয়ান নিচে থেকে তাকে বোঝানোর চেষ্টা করতে থাকে, তবে আলানার তো কোনো হুঁশই ছিল না। সে ডালের সাথে দড়ি বেঁধে ঝুলে পড়ে, যা দেখে রিয়ান তার কাছে ছুটে যায় এবং তার পা ধরে উঁচু করে ধরে এবং বেনকে বলে দ্রুত রশিটি কেটে দিতে। বেন ছুটে চলে যায় গাছের উপরে। গাছের উপর উঠে সে কোনো মতে ওই রশি কেটে দেয়। রিয়ান এবার আলানাকে মাটিতে শুইয়ে দেয়। তখনও আলানার কোনো জ্ঞান ছিল না। সে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। অনেক চেষ্টার পর ফাইনালি আলানার জ্ঞান ফিরে আসে। তাকে জীবিত দেখে রিয়ান যেন হাঁপ ছেড়ে বাঁচে। এদিকে ততক্ষণে গ্রামে চলে এসেছিল মার্লিনা। সে এলসার সাথে কথা বলছিল। এমন সময় আলানাকে নিয়ে রিয়ান এবং বেন বাড়িতে ফিরে আসে। আলানার এই অবস্থা দেখে মার্লিনা তাকে শুইয়ে দিতে বলে এবং এক টুকরো সাদা কাগজ নিয়ে কিছু একটা পড়ে সেটা আলানার মুখের কাছে ধরে। আলানার শ্বাস প্রশ্বাস লাগার সাথে সাথে কাগজটি কালো হয়ে পুড়তে আরম্ভ করে, যা দেখে মার্লিনা বুঝতে পারে আলানার ভেতরে এখনো পর্যন্ত ওই জিন রয়েছে। তাই তো মার্লিনা তখনই একটা বিশেষ পাতার রস করে সেটা এনে খাইয়ে দেয় আলানাকে। এখানে রিয়ান মার্লিনাকে জিজ্ঞাসা করে যে সে আগে থেকেই এই জিনের ব্যাপারে জানতো কিনা। মার্লিনা বলে সে যখন ছোটবেলায় রিয়ানকে এখান থেকে নিয়ে পালিয়ে গিয়েছিল তখনও এই গ্রামে ওই জিনের প্রকোপ ছিল, তবে সে সব সময় রিয়ানকে এই সব কিছু থেকে দূরে রাখতে চেয়েছে। এখন ওই সময় আমরা এলসাকে আলানার সাথে দেখতে পাই। এলসা এখানে আলানার কাছে জিজ্ঞাসা করে যে সে কি তার কাছ থেকে কিছু লুকাচ্ছে বা তার কি কোনো লুকানো পাপ আছে, যার কারণে তার ঈমান এতটা দুর্বল হয়ে পড়েছে যে জিন তাকে দিয়ে এত বড় মহাপাপ করাতে পারছে। তখন আলানা তাকে নিজের খারাপ অতীতের ব্যাপারে জানায়। মূলত তার এক্স বয়ফ্রেন্ড ফ্রেডির সাথে তার নাজায়েজ সম্পর্ক ছিল, যার ফলে সে প্রেগনেন্টও হয়ে গিয়েছিল। আর ফ্রেডি এই ব্যাপারটা জানা মাত্রই তার সাথে ব্রেকআপ করে নেয়। আলানা তখন 1 মাসের প্রেগনেন্ট ছিল। বাধ্য হয়ে যে বাচ্চার অ্যাবর্শন করাতে হয়েছিল তাকে। সে রিয়ানকে এই ব্যাপারটা জানাতে চায়, তবে কেন জানি তাকে হারানোর ভয়ে সে তাকে এটা বলতে পারছে না। আর এই গিল্টি ফিলিং এর কারণেই হয়তোবা তার আজ এই অবস্থা। তার এই সকল কথা আড়াল থেকে শুনে ফেলেছিল রিয়ান। সে আলানার কাছে গিয়ে বসে এবং তাকে জিজ্ঞাসা করে যে সে এই ব্যাপারটা কেন লুকালো। সে কি রিয়ানকে একটুও বিশ্বাস করে না?
আলানা এখানে রিয়ানের কাছে ক্ষমা চায় এবং বলে সে রিয়ানকে কোনোভাবেই হারাতে চায়নি, সে তাকে প্রচণ্ড ভালোবাসে। রিয়ানও এখানে আলানাকে ক্ষমা করে দেয়। তবে সে সেখান থেকে যাওয়া মাত্রই আলানার শরীর খারাপ হতে শুরু হয়, সে বমি করে দেয় এবং আবারও ওই জিন তাকে আসর করে নেয়। তাকে কোনোভাবেই সামলাতে পারে না মার্লিনা এবং এলসা। সে ছুটে চলে যায় বাইরে, যেখানে রিয়ান তাকে ধরে ফেলে আর এরপর সকলে মিলে তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং ভেতরে নিয়ে যায়। ভেতরে নিয়ে গিয়ে তাকে বেঁধে রেখে শান্ত করার চেষ্টা করে রিয়ান। সে একটু শান্ত হওয়ার পর মার্লিনা এবং এলসা বাইরে বেরিয়ে আসে। রিয়ানও বের হতে যাবে, তবে ঠিক তখনই ঘরের দরজাটি আপনা আপনি বন্ধ হয়ে যায়। পেছনে উঠে দাঁড়ায় আলানা। রিয়ানের দিকে তাকিয়ে সে ভয়ানকভাবে হাসতে আরম্ভ করে। এদিকে দরজা বন্ধ হতে দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিল এলসা। তখনই মার্লিনার কিছু একটা হয়ে যায়, তার ভেতরেও জিন চলে আসে। এরা ছিল রিয়ানের কারিন জিন, আর এই কারণেই সে তার মায়ের ভেতরে প্রবেশ করতে পেরেছিল রিয়ানকে রক্ষা করার জন্য। রিয়ান এদিকে আপ্রাণ চেষ্টা করছিল আলানার ভেতর থেকে ওই জিনকে বের করার। তখনই আচমকা দরজা খুলে দেয় মার্লিনার ভেতরে থাকা ওই কারিন জিন। সে প্রথমে রিয়ানকে নিজের পরিচয় দেয় আর এরপর চলে আসে আলানার কাছে। এখানে দুটো জিন মুখোমুখি ছিল। এখানে দুই জিনই একে অপরকে উল্টোপাল্টা বলতে থাকে। পুলুং গান্তুং তার পথ থেকে এই কারিন জিনকে সরে যেতে বলে, তবে সে কথা শোনে না। সে বলে কারিন জিন হওয়ার কারণে সে বেশি শক্তিশালী। কথা বলে সে পুলুং গান্তুং অর্থাৎ আলানার মাথা ধরে তাকে আঘাত করে, যার ফলে আলানা অজ্ঞান হয়ে যায়। তখন সে বাকিদেরকে উদ্দেশ্য করে বলে দ্রুত হলুদ কালারের বাঁশ দিয়ে একটা সার্কেল বানাতে এবং আলানাকে নিয়ে এই ঘেরার ভেতরে দিয়ে দিতে। তার ভেতরে থাকা পুলুং গান্তুং কিছুতেই এই বাঁশের ঘেরা পার করতে পারবে না। তবে এই বাঁশের ঘেরা তাকে আটকে রাখতে পারবে শুধুমাত্র সূর্য থাকাকালীন, অর্থাৎ সূর্য ডুবে যেতেই সে মুক্ত হয়ে যাবে। তাই দিনের আলো থাকতেই রিয়ান এবং বেন গিয়ে সাংকুতের কবর থেকে যেন তার আংটি উদ্ধার করে নিয়ে আসে এবং আলানাকে পরিয়ে দেয়। এর ফলে সেই জিনের আসর থেকে মুক্ত হয়ে যাবে। পরদিন সকালে মার্লিনার ভেতরে থাকা ওই কারিন জিনের কথা মতো তারা সবকিছু করতে আরম্ভ করে। আলানার উপর নজর রেখেছিল মার্লিনা এবং এলসা। অন্যদিকে রিয়ান এবং বেন চলে গিয়েছিল কারসিদির বাড়িতে। তার কাছ থেকে তারা জেনে নেয় সাংকুত কে ছিল। সাংকুত মূলত এই গ্রামের একজন শামান ছিল, যে কিনা কালো জাদু করত। সেই মূলত এই গ্রামে থাকা সব জিনদেরকে নিজের কন্ট্রোলে রাখত। তবে 5 বছর আগে কোনো এক অপ্রাকৃতিক কারণে তার মৃত্যু হয়ে যায়। এরপর থেকেই মূলত সব জিন মুক্ত হয়ে গিয়েছিল, যার মধ্যে পুলুং গান্তুকও ছিল। তার মৃত্যুর পর তাকে কবর দেওয়া হয়েছিল একটা নিষিদ্ধ জঙ্গলের ভেতরে থাকা বিশেষ গুহায়, যার ঠিকানা তাদেরকে দিয়ে দেয় কারসিদি। তাই তো আর এক মুহূর্তও দেরি না করে রিয়ান এবং বেন সেই আংটি নেওয়ার উদ্দেশ্যে রওনা হয়। যাওয়ার আগে কারসিদি তাদেরকে সাবধান করে দেয় যে ওই জঙ্গলের ভেতরে ভয়ানক সব জিনে ভরা, তাই তারা যেন সাবধানে যায়। এখন তারা দুজন জঙ্গলের ভেতরে পৌঁছে গিয়েছিল, যেখানে আচমকাই পেছন থেকে বেনের বাবা তাকে ডাকতে থাকে। রিয়ান তাকে পিছে ঘুরে তাকাতে নিষেধ করে, কেননা এই ব্যাপারেও মার্লিনার ভেতরে থাকা ওই কারিন জিন তাদেরকে সাবধান করেছিল। তবে বেন এখানে নিজের বাবার কণ্ঠ শুনে দুর্বল হয়ে পড়ে এবং পিছে ঘুরে তাকায়। সাথে সাথে তার সামনে চলে আসে এক ভয়ানক পচং, যার ফলে সে অনেকটা ঘাবড়ে যায় এবং প্রাণপণে ছুটতে আরম্ভ করে। এক পর্যায়ে এসে সে আটকে যায়, কেননা তার পা ধরে রেখেছিল একটা জিন, যে কিনা পরক্ষণেই গায়েব হয়ে যায়। এই ঘটনায় অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল বেন। তবে রিয়ান যেহেতু পিছে ঘুরে তাকায়নি, তাই সে এইসবের কিছুই দেখেনি। সে একাই সামনের দিকে এগোতে থাকে, যেহেতু তার হাতে একদমই সময় ছিল না। কিছুটা দূর আসতেই সে ফিসফিসানি আওয়াজ শুনতে পায়। পাথরের গোড়ায় সে একটা মাথার খুলি দেখতে পায়, সেটা যেন তাকে কিছু একটা বলার চেষ্টা করছিল। সে এটাকে কানের কাছে নিতেই এটা তাকে বলে ওঠে যে রক্তাক্ত হাত দিয়ে সে যেন কবর খোঁড়ে। রিয়ান এই কথার মানে এই মুহূর্তে বুঝতে পারে না, তাই তো সে ওই খুলিটি আবারও যথাস্থানে রেখে চলে আসছিল। এমন সময় তার সামনে চলে আসে বেন। অলরেডি মধ্যদুপুর হয়ে গিয়েছিল। এদিকে আলানার ভেতরে থাকা ওই জিনও যে কোনোভাবে এলসা এবং মার্লিনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছিল। প্রথমে এলসার ভেতরে ওই কারিন জিনের বিরুদ্ধে অবিশ্বাসের সৃষ্টি করে সে এলসার হাতকে কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করে, আর এরপর তার হাত দিয়েই সে ওই বাঁশগুলো তুলে ফেলতে থাকে। মার্লিনা আপ্রাণ চেষ্টা করছিল তাকে আটকানোর। এলসা নিজেও নিজের হাতকে কন্ট্রোল করতে পারছিল না। এক পর্যায়ে সে একটা ধারালো অস্ত্র তুলে সেটা দিয়ে আঘাত করে মার্লিনাকে।
তবে সৌভাগ্যবশত তখনই সেখানে চলে আসে কার্সিদি। সে এলসাকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয় এবং মার্লিনা আবারও ওই বাসটি যথাস্থানে পুঁতে দেয়। এদিকে ততক্ষণে বেন এবং রিয়ান সমুদ্রের পাশে থাকা ওই গুহার সামনে পৌঁছে গিয়েছিল। এই বিশেষ গুহার ভেতরেই ছিল সাংকুতের কবর, তাই তারা ভেতরে প্রবেশ করে। তবে ভেতরে যেতেই তারা সম্মুখীন হয় এক ভয়ঙ্কর পচঙের, যার হাত থেকে কোনো মতে বেঁচে তারা সামনের দিকে এগোতে থাকে। কিছু দূর এগোতেই তারা এই গুহার ভেতরে থাকা সিক্রেট জঙ্গলের ভেতরে চলে আসে, যেখানে একটা গাছের গোড়ায় ছিল সাংকুতের কবর। তবে তার দুই পাশে ছিল ভয়ানক দুটো পচং, যারা কিনা ঘুমিয়েছিল। এখন এই সুযোগ নিয়ে কবরটি খোঁড়ার চেষ্টা করে বেন। তবে তারা বুঝতে পারে যে এটা আসলে মাটির কবর নয়, বরং পাথরের কবর ছিল, যে কারণে হাতিয়ার দিয়ে এটা খোঁড়া কিছুতেই সম্ভব ছিল না। তখনই রিয়ানের মনে পড়ে যায় ওই খুলির বলা কথাটি, রক্তাক্ত হাতে এই কবর খুঁড়তে হবে। ভালোবাসার মানুষটিকে বাঁচাতে গেলে এত কিছু ভাবার সময় নেই। তাই তো তখনই রিয়ান নিজের দুই হাতই কেটে নেয় আর ওই রক্তাক্ত হাতেই কবরটি খুঁড়তে আরম্ভ করে। এটাই যখন কাজ হতে দেখতে পায়, তখন বেনও নিজের হাত কেটে নেয়। দুই বন্ধুতে মিলে কোনো মতে কবরটি খুঁড়ে ফেলে। সাংকুতের লাশ তাদের সামনে ছিল, যার হাতে ছিল ওই বিশেষ আংটিটি। সেটা নেওয়ার চেষ্টা করা মাত্রই সাংকুতের লাশ জেগে ওঠে। সে ওই আংটি কিছুতেই নিজের হাতছাড়া করতে চাইছিল না, যে কারণে আর কোনো উপায় না থাকায় বেন তার হাতটাই কেটে ফেলে। এরপরও তার আঙুল থেকে আংটিটি বের করা যাচ্ছিল না। এরই মাঝে আশেপাশের সব পচংগুলো জেগে উঠছিল। ফলে তারা ঘাবড়ে যায় এবং কোনো মতে তাড়াহুড়া করে তার হাত থেকে ওই আংটিটি বের করে নেয়। সাথে সাথে তার লাশ পরিণত হয় কঙ্কালে। আর এরপর তারা দৌড়ে ওই গুহা থেকে বেরিয়ে আসে। এই ঘটনায় তারা দুজনই ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। এই মাত্র তাদের সামনে যা কিছু ঘটেছে, কিছুই তারা বিশ্বাস করতে পারছিল না। তবে কষ্ট পাওয়ার মতো সময়ও তাদের হাতে ছিল না। তাই তো কোনো মতে নিজেদেরকে শান্ত করে তখনই রওনা হয় আলানার কাছে যাওয়ার জন্য। অন্যদিকে ওই সময় এলসার জ্ঞান ফিরে আসে। সে নিজের সামনে মার্লিনাকে এতটা অসুস্থ দেখে অনেক বেশি সরি ফিল করছিল। মার্লিনা এখানে কার্সিদিকে রিকোয়েস্ট করে যাতে করে সে লোকজনকে নিয়ে ওই জঙ্গলে যায় রিয়ান এবং বেনকে খুঁজতে। তারা এখনো পর্যন্ত ফেরেনি, সন্ধ্যা হয়ে আসছে। আর এই কারণে কার্সিদি তখনই বেরিয়ে পড়ে। এদিকে আলানাকে এই বাসের ভেতরে বন্দি রেখে এলসা মার্লিনাকে ভেতরে নিয়ে যায় এবং তার ক্ষত স্থানে ব্যান্ডেজ করে দেয়। মার্লিনার এতে করে অনেক কষ্ট হচ্ছিল, যা দেখে এলসা তার কাছে বারবার ক্ষমা চাইতে থাকে। মার্লিনাও জানতো যে এলসা এটা ইচ্ছা করে করেনি। অন্যদিকে ফিরে আসার সময় হঠাৎই জঙ্গলের মাঝে রিয়ানের জুতার ফিতা খুলে যায়। সে যখন সেখানে বসে ফিতা বাঁধছিল, ওই সময় সে এক সুন্দরী মেয়েকে দেখতে পায়, যার হাত থেকে ঝুড়িটি পড়ে যাওয়া মাত্রই সে তাকে সাহায্য করতে এগিয়ে যায়। এই মেয়েটি আসলে কোনো সাধারণ মানুষ ছিল না, যে কারণে সে খুব সহজেই বেনকে নিজের বশীভূত করে নেয় এবং বেন তার পিছু পিছু যেতে থাকে। অন্যদিকে নামাজের সময় হয়ে যাওয়ায় মার্লিনা এলসাকে বলে নামাজ পড়ে নিতে। এলসা অজু করছিল, তখনই যেন কোনো এক ভয়ানক শক্তির উপস্থিতি টের পায়। সেই সাথে সে যখন নামাজ পড়তে যাচ্ছিল, তখন লাইটগুলোও ফ্লিকার করছিল। শয়তান জিন আসলে চাইছিলই না যে এলসা নামাজ আদায় করুক। তবুও এই ব্যাপারে গুরুত্ব না দিয়ে এলসা নামাজে দাঁড়ায়। তখনই তার পেছনে অসংখ্য পা দেখা যায়, যেগুলো আস্তে আস্তে এলসার দিকে এগোচ্ছিল। তবে এলসা নামাজ শুরু করা মাত্রই সেগুলো সেখান থেকে গায়েব হয়ে যায়। এখন আসরের রক্তের নামাজ আদায় করে এলসা বাইরে আসে। ততক্ষণে আলানা বেশ অসুস্থ হয়ে পড়েছিল। সে যেন নিঃশ্বাস নিতে পারছিল না। তাই সে এলসার সাহায্য চাইলে এলসা ভেতরে চলে যায়। এটা মূলত আলানার ভেতরে থাকা ওই জিনের চাল ছিল। ভেতরে যাওয়ার সাথে সাথে সে এলসার উপর হামলা করে এবং তার গলা চেপে ধরে। সে মূলত এলসার হাত দিয়ে জোর করে ওই বাঁশগুলো উঠাতে চাইছিল, কেননা সে নিজ হাতে ওই বাঁশ স্পর্শ করতে পারবে না। তবে এলসা কোনো মতে তাকে ঠেলে ফেলে দিয়ে বাইরে চলে আসে। ফলে আলানার ভেতরকার জিন এবারও এই কাজে ব্যর্থ হয়। অন্যদিকে বেনকে নিয়ে ওই জিন জঙ্গলের অনেকটা ভেতরে চলে এসেছিল। এবার ওই জিন নিজের আসল রূপে চলে আসে এবং বেনের উপর হামলা করতে থাকে। এভাবেই হামলা করে সে বেনকে নিজের বশে নিয়ে নেয়। আর এরপর সে তাকে যা কিছু বলছিল বেন তাই করছিল। সে একটা পাথর উঠিয়ে নিজের মাথায় আঘাত করতে থাকে। তবে সৌভাগ্যবশত তখনই সেখানে চলে আসে রিয়ান। রিয়ান এখানে বেনকে আটকে নেয় ঠিকই, তবে ওই জিনের কথায় বেন এখানে রিয়ানের উপরই হামলা করতে আরম্ভ করে। যেটা বুঝতে পেরে এবার রিয়ান জিনের মাথায় হাত রেখে আয়াতুল কুরসি পড়তে আরম্ভ করে
বেন এখানে বারবার রিয়ানকে আঘাত করছিল, তবে এ ব্যাপারে গুরুত্ব না দিয়ে রিয়ান আয়াতুল কুরসির পাঠ চালিয়ে যায়। এর ফলে ওই জিন অদৃশ্য হয়ে যায়, সেই সাথে বেনও অজ্ঞান হয়ে পড়ে। অনেক চেষ্টার পর রিয়ান তার জ্ঞান ফেরায় এবং তাকে নিয়ে জঙ্গলের পথ ধরে বাইরে আসার শুরু করে। তখনই তাদেরকে নেওয়ার জন্য কিছু লোকের সাথে পৌঁছে যায় কারসিদি তাদেরকে দেখে জিজ্ঞাসা করে যে তারা ওই আংটিটি পেয়েছে কিনা। রিয়ান এখানে তাকে ওই আংটিটি দেখায়। আংটিটি দেখে কারসিদি অনেক বেশি খুশি হয়ে যায়। রিয়ান যখন চলে আসছিল তখনই আচমকা বেনকে পেছন থেকে আঘাত করে কারসিদি, আর এরপর তাকে ছুরির মুখে নিয়ে রিয়ানকে বলে তার সাথে যেতে। রিয়ান তাকে বোঝানোর চেষ্টা করে যে তার হাতে বেশি সময় নেই, সে যেভাবে হোক আলানাকে বাঁচাতে চায়। তবে কারসিদি কোনো কথাই শোনে না। সে বেনকে অজ্ঞান করে সেখানে ফেলে রেখে রিয়ানকে নিয়ে সামনে এগিয়ে যায়। অন্যদিকে তাদের অপেক্ষায় বসে থাকা এলসা গুগলে এই জিনের ব্যাপারে পড়তে থাকে। তবে সে পড়ার আগেই এলানার ভেতরে থাকা জিন নিজে থেকেই ওই কথাগুলো বলতে থাকে যে পুলুং গান্তুংকে কোনোভাবেই হারানো সম্ভব নয়। যদি কোনো গ্রামে এর অভিশাপ আসে তাহলে একমাত্র ওই ব্যক্তির মৃত্যুই ওই গ্রামকে মুক্ত করতে পারবে, যে ব্যক্তির কারণে এই গ্রামে অভিশাপ এসেছে। এখন কার কারণে এই সব কিছু শুরু হয়েছিল সেই ব্যাপারে তারা তো কিছুই জানতো না। এরই মাঝে আমরা দেখতে পাই কারসিদি রিয়ানকে নিয়ে একটা ঝুপড়িতে আসে, যার ভেতরে আর কেউ নয় বরং রিয়ানের বাবা সাতু ছিল। হ্যাঁ, সাতু বেঁচে আছে, সে মারা যায়নি। তার মৃত্যুর মিথ্যা কথা বলে রিয়ানকে এখানে ডেকে এনেছিল তারা। একটা মিথ্যা কবর এবং নাটক সাজিয়ে রিয়ানকে ডেকে আনার পেছনে তাদের ছিল বিশেষ উদ্দেশ্য। দেখার বাহানা করে এখানে রায়ানের হাত থেকে আংটিটি নিয়ে নেয় সাতু। এখানেই খোলে এই গল্পের সবচেয়ে বড় রহস্য। মূলত এই কিদুল গ্রামে পুলুং গান্তুং এর অভিশাপ এসেছিল সাতুর কারণে। 10 বছর আগে মার্লিনার সাথে সাতু যখন এখানে থাকতো তখন তাদের আর্থিক অবস্থা বেশ খারাপ ছিল। গ্রামের একটা বিশেষ অংশ নিষিদ্ধ করা ছিল মানুষদের চাষাবাদের জন্য, কেননা ওই অংশটুকু রাখা হয়েছিল বানাসপাতি জিনদের জন্য। তবে মার্লিনা এইসবে বিশ্বাস করত না, তাই সে এখানে সাতুকে প্রেসার দিতে থাকে যাতে করে সে তার ওই জমিটুকু ব্যবহার করে এবং ফসল উৎপাদন করে। সাতু তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও সে শোনে না। তারা সেখানে চাষাবাদ শুরু করা মাত্রই গ্রামে এই পুলুং গান্তুং এর অভিশাপ চলে আসে। মার্লিনা তখনও পর্যন্ত এইসবে বিশ্বাস করতে রাজি ছিল না। তবে একটা টাইমে যখন গ্রামবাসীরা তাদের উপর ভীষণভাবে ক্ষেপে যায় তখন তারা বাধ্য হয় এই গ্রামটি ছেড়ে দিতে। তারা সবকিছু গোছগাছ করে বের হচ্ছিল, এমন সময় সেখানে গ্রামবাসীরা চলে আসে এবং সাতুকে পেয়ে তাকে মারধর করতে আরম্ভ করে। মার্লিনা এই জিনিসটা দেখেছিল, তবে সে নিজের স্বামীকে সাহায্য করতে এগিয়ে যায় না। সে এত বেশি স্বার্থপর ছিল যে সাতু তার কাছে সাহায্য চাইতে থাকে। অন্যদিকে সে রিয়ানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সঠিক সময় সেখানে চলে আসে সাংকুত এসে বাঁচিয়ে নেয় সাতুকে এবং গ্রামবাসীকে শান্ত করে বলে যে সেই জিনকে কন্ট্রোলে নিয়ে নিবে, তাই তারা যেন সাতুর কোনো ক্ষতি না করে। তখন থেকে সাংকুতি নিজের আংটির মাধ্যমে এই জিনদেরকে নিয়ন্ত্রণে রেখেছিল। তবে 5 বছর আগে সে মারা যাওয়ার সাথে সাথে এই জিনরা মুক্ত হয়ে যায় এবং গ্রাম আবারও অভিশপ্ত হয়ে পড়ে। সে যদি নিজের মরার নাটক না করত তাহলে গ্রামবাসীরা ঠিকই সাতুকে মেরে ফেলত এই জিনের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। তাই তো সাতু সাংকুতের ওই আংটি চাইছিল, যাতে করে ওই আংটি ব্যবহার করে সে সব জিনদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারে। এর ফলে তার কাছে অনেক আধ্যাত্মিক শক্তিও চলে আসবে। সে নিজেও চেষ্টা করেছিল সাংকুতের কবর খোঁড়ার, তবে সে জানতে পেরেছিল যে সাংকুতের কবর শুধুমাত্র বিশেষ দিনে জন্মগ্রহণকারী ব্যক্তি তার রক্ত দিয়ে খুঁড়তে পারবে। সুরো মাসের 23 তারিখের ওই বিশেষ দিনের জন্মগ্রহণকারী ব্যক্তি আর কেউ নয় বরং রিয়ান ছিল। আর এই কারণেই তাকে দিয়ে এই সব কিছু করার প্ল্যান করেছিল তার নিজেরই বাবা সাতু। সে এখানে সাতুর কাছে সাংকুতের ওই আংটি চাইতে থাকে, তবে সাতু সেটা দিতে একদমই প্রস্তুত ছিল না। রিয়ানের হাতেও বেশি সময় ছিল না, তাই তো সে কোনো মতে সাতুর হাত থেকে আংটিটি ছিনিয়ে নিয়ে সেখান থেকে পালাতে আরম্ভ করে। অন্যদিকে এলসার কাছে পৌঁছে গিয়েছিল বেন। জ্ঞান ফেরার পর সে বুঝতে পারছিল না যে রিয়ান কোথায় গিয়েছে, তাই সে এখানে সরাসরি চলে এসেছিল। তাকে একা দেখে এলসা তার উপর চিৎকার চেঁচামেচি করতে আরম্ভ করে, ফলে তাদের দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। এরই মাঝে মার্লিনা চলে আসে এবং তাদেরকে শান্ত করে নেয়। এদিকে সন্ধ্যা ঘনিয়ে এসেছিল, ততক্ষণে সূর্যও ডুবে যায়। ফলে আলানার ভেতরে থাকা ওই শয়তান জিন খুশি হয়ে যায়। তবে রিয়ানও আপ্রাণ চেষ্টা করছিল সময় থাকতে ফিরে আসার।
পথে এক লোকের সাথে ধাক্কা লেগে তার আংটিটি হারিয়ে যায়। তবুও সে কোনো মতে পানির ভেতর থেকে আংটিটি খুঁজে নিয়ে দৌড়ে আসতে আরম্ভ করে। অন্যদিকে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে আলানার ভেতরে থাকা ওই জিন বাঁশগুলো স্পর্শ করতে আরম্ভ করেছিল। বাঁশগুলো খুঁড়ে ফেলে দিয়ে সে সামনের দিকে এগোতে থাকে। বেন তাকে আটকাতে গেলে সে বেনকে কামড় দেয়, যার ফলে বেন আহত হয়ে পড়ে। সেই সাথে মার্লিনা এবং এলসাও তাকে আটকাতে পারছিল না। ফলে এই সুযোগ নিয়ে সে চলে যায় এবং সরাসরি একটা দড়ি নিয়ে উঠে পড়ে গাছের উপর। নিজে থেকে সবাই তার হুঁশ ফেরানোর চেষ্টা করতে থাকে, তবে আলানার হুঁশ ফেরে না। সে নিজেকে ফাঁস লাগিয়ে দেয়। তবে সৌভাগ্যবশত তখনই সেখানে চলে আসে রিয়ান। সে কোনো মতে আলানাকে ধরে ফেলে এবং বেন গাছে উঠে দড়ি খুলে দেয়। তবে ততক্ষণে আলানার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। রিয়ান আপ্রাণ চেষ্টা করতে থাকে তাকে বাঁচানোর, তবে কোনোভাবেই সে তাকে বাঁচাতে পারছিল না। মনে হচ্ছিল যে সে মারা গিয়েছে। ফলে কান্নায় ভেঙে পড়ে রিয়ান। তাকে কোনোভাবেই শান্ত করতে পারছিল না মার্লিনা। তবে এরই মাঝে মার্লিনার হঠাৎই কিছু একটা হয়ে যায়। তার ভেতরে আবারও ওই কারিন জিন চলে আসে। সে তাদেরকে সুসংবাদ দেয় যে আলানা মারা যায়নি, বরং সে জিনের ওই দুনিয়াতে চলে গিয়েছে। তবে দুঃসংবাদ হচ্ছে তাকে বাঁচানোর জন্য তাদের হাতে মাত্র 2 ঘন্টা সময় আছে। তার আগেই যেন রিয়ান তার হাতে ওই আংটিটি পরিয়ে দেয়। এর ফলে সে ওই জগৎ থেকে বেরিয়ে আসবে এবং জিনের আসর থেকেও। একথা বলা মাত্রই জিনটি তার শরীর ছেড়ে দেয়। রিয়ান আংটিটি বের করে আলানার হাতে পরাতে যাবে, এমন সময় সেখানে চলে আসে সাতু এবং তার হাত থেকে ওই আংটিটি ছিনিয়ে নেয়। মার্লিনা এবং রিয়ান দুজনই তাকে বোঝানোর চেষ্টা করে যে আলানার হাতে এখনো সুযোগ আছে বেঁচে থাকার। তবে সাতু তার কোনো কথাই শুনতে চায় না। সে তো সব শক্তি নিজের করতে চাইছিল। সে চাইছিল না আর কারোর আঙুলে এই আংটিটি পরা হোক। আর এই কারণেই সে রিয়ানকে আঘাত করে সেখান থেকে পালাতে আরম্ভ করে। রিয়ান এবং বেন তার পিছু করলেও তাকে হারিয়ে ফেলে। কুঁড়ে ঘরে যায় তাকে খোঁজার জন্য, তবে সেখানেও সে ছিল না। ওই সময় আমরা সাতুকে দেখতে পাই যে কিনা কার্সিদির সাথে পরিকল্পনা করছিল কিভাবে সে সবগুলো জিনকে বশে নিবে। তখনই সে চিৎকার শুনতে পায় রিয়ান এবং বেনের। ফলে সে এবার ঠিক করে যে আগে সে নিজের সন্তানকে শায়েস্তা করবে। তাই তো সেই আংটির মাধ্যমে কিছু পচংকে নিয়ন্ত্রণ করে পাঠিয়ে দেয় বেন এবং রিয়ানের কাছে, যারা কিনা বেন এবং রিয়ানের উপর হামলা করতেই যাচ্ছিল। তবে তারা কোনো মতে সেখান থেকে নিজেদের জীবন বাঁচিয়ে পালায়। এমনকি তারা সাতুর খোঁজও পেয়ে যায়। তাকে আঘাত করে তার হাত থেকে আংটিটি নিয়ে তারা সেখান থেকে পালাতে আরম্ভ করে। এই সব কিছু করতে তাদের হাতে বেশি সময় ছিল না, আর মাত্র কয়েক সেকেন্ডই বাকি। এলসা আলানাকে বলছিল ওই শক্তির সাথে লড়াই করতে। অন্যদিকে আমরা আলানাকে দেখতে পাই যাকে কিনা ওই শক্তি অলরেডি মেরে ফেলার চেষ্টা করছিল। তবে সময় থাকতে সেখানে চলে আসে রিয়ান এবং তার হাতে ওই আংটিটি পরিয়ে দেয়। তবে এরপরও আলানার জ্ঞান ফিরছিল না, যা দেখে রিয়ান ভাবে সে হয়তো বা আলানাকে বাঁচাতে পারেনি। তাই তো সে আলানাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরই মাঝে আলানার জ্ঞান ফিরে আসে। তাকে জীবিত দেখে তারা সকলে ভীষণ খুশি হয়ে যায়। তখনই সেখানে চলে আসে সাতু। সাতু তাদের কাছে ওই আংটিটি চায়। তখন মার্লিনা তার সামনে ঢাল হয়ে দাঁড়ায়। সে বলে সে কখনোই সাতুর মতো লোভী লোকের হাতে এই আংটি পরতে দিবে না। তখন সাতু মার্লিনাকে মনে করিয়ে দেয় যে আজ সাতু যেরকম হয়ে গিয়েছে এটা মূলত মার্লিনার জন্যই হয়েছে। মার্লিনাই তাকে খারাপ বানিয়েছে। মার্লিনা বলে সে হতে পারে স্বার্থপর, তবে সাতুর মতো বোকা নয়। কথা বলা মাত্রই সাতু তার উপর হাত তোলে, যা দেখে রায়ান নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং ধাক্কা দেয় সাতুকে। ফলে রায়ানকেও সাতু আঘাত করতে যাবে তার আগেই আলানা ওই আংটিটি যেহেতু পরা ছিল তাই সে অজ্ঞাতবশতই ওই জিনকে কন্ট্রোল করে ফেলে এবং পুলুং গান্তুং নামক ওই বানাসপাতি জিনটি এসে হামলে পড়ে সাতুর উপর, যার ফলে সাতুর গায়ে আগুন ধরে যায় এবং সে সেখানেই জ্বলে পুড়ে মারা যায়। এখন পরদিন সকালে তারা ওই গ্রাম থেকে বেরিয়ে আসে। ফিরে যাওয়ার সময় একটা ফসলের ক্ষেতের কাছে রায়ান বেনকে গাড়ি থামাতে বলে এবং ওই আংটিটি নিয়ে ওই ফসলের ক্ষেতের মাঝে ফেলে দেয়। আর এরপর তারা বাড়িতে ফিরে আসে। এই ঘটনার পর রিয়ানের ইমান আরো বেশি স্ট্রং হয়ে গিয়েছিল। সে এক ইমামের সাথে দেখা করে, যেখানে সে ইমামকে প্রশ্ন করে যে যদি কোনো জিনের বশে এসে কেউ নিজেকেই নিজে শেষ করে দেওয়ার মতো মহাপাপ করে তাহলে তার কি একই শাস্তি হবে যেমনটি কোরআনে উল্লেখ আছে। ইমাম বলে যে হ্যাঁ, কেননা জিন অথবা শয়তান তাদেরকেই বশে আনতে পারে যাদের ইমান দুর্বল হয়,
আর দুর্বল ইমানের ব্যক্তিদেরকে দিয়েই শয়তান এই মহাপাপগুলো করায়। তাই তো রিয়ান ঠিক করে যে সে তার ইমান আরো বেশি শক্তিশালী করবে। এখন সেখান থেকে বাড়িতে ফিরেই রিয়ান হতবাক হয়ে যায়, কেননা তার সামনে ঝুলছিল তার মায়ের লাশ। তার মা নিজে থেকেই নিজেকে শেষ করে দিয়েছিল, যা দেখে কান্নায় ভেঙে পড়ে রিয়ান। সে বুঝতে পারে যে তার মা মহাপাপ করে ফেলেছে, আর সে তো আগে থেকেই জানে যে তার মায়ের ইমান একদমই স্ট্রং ছিল না। তাই তো সে যখনই সাতুর ওই বক্সটি দেখেছে এবং বুঝতে পেরেছে যে সাতু তার এই পুরো জীবনটা মার্লিনা এবং রিয়ানের অপেক্ষায় কাটিয়ে দিয়েছে, অর্থাৎ মার্লিনা নিজের স্বার্থপরতার জন্য সাতুর জীবনটা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, এটা উপলব্ধি করার পরই মার্লিনা নিজেকে নিজে শেষ করে দিয়েছে। এখন এখান থেকে বেশ কিছুদিন পরের দৃশ্য আমরা দেখতে পাই। আমরা ওই ক্ষেতের দৃশ্য দেখতে পাই, যেখানে একটা বাচ্চা মেয়েকে দেখা যায়, যে কিনা ওই আংটিটি খুঁজে পায় এবং একজন লোককে বলে যে সে পেয়ে গিয়েছে। এখানেই দৃশ্যটি শেষ হয়ে যায়। হতে পারে আবারও কোনো লোভী ব্যক্তি এই আংটির পেছনে পড়ে আছে। এই ব্যাপারে আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং একটু শেয়ার দিতে ভুলবেন না। এছাড়া আমাদের সকল ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।